তো D4 ছাড়া মনে হয় হয় না, হয় হয় D5ও হয়, 1x হয়, 2x হয়। হ্যাঁ, এইটাই এর চেয়ে ক্ষেত্রে এটা হয়। বেশি যাওয়া উচিত না। মাঝে মাঝে ধরেন আমি আবার একটু ওভারডোসেও যাই, কিন্তু এটা ওইটা কি চোখ লাল হলে এটা নাকি? হ্যাঁ, চোখ লাল যে কোনো কারণে যদি চোখ লাল হয় তাহলে এই ড্রপটা ব্যবহার করবেন, ঠিক আছে? আর ড্রপ পাওয়ার কমে গেলে এটা এরকম? এই তো পাওয়ার যদি কমা যায়, হ্যাঁ, এখন হলো দূরের জিনিস সে ভালো দেখে কিন্তু কাছের জিনিস সে ভালো দেখে না। সেইটার ক্ষেত্রে আপনারা 4টা প্রোটোকল আছে, এটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? তার মধ্যে হচ্ছিল যে ড্রপ যেটা আছে সেটা হচ্ছিল যে S12 C7 GEWE। S12 GE C7 C7 GEWE। হ্যাঁ, S12 আছে তো, অবশ্যই S12 C7 GEWE। হ্যাঁ, W। হ্যাঁ, এইটা ড্রপ আকারে ব্যবহার করবেন এবং হচ্ছিল যে 1 2 3 4 6 মাসে জি। এটা ভালো হবে না, এটা অনেক সময়ের ব্যাপার। হ্যাঁ, এর সাথে কিছু ওষুধ তাকে দিতে হবে। সেটা হচ্ছিল আপনার S12 C4 বা C5 F1 VEN1 VAR1 L1 A3 P2WE। এটা 1x এ দিতে হবে। আগেরটা তো ড্রপ না, আগেরটা ড্রপ। C7 WE S12 C7 GEWE। আচ্ছা। তারপরে খাওয়ার জন্য দিবেন হচ্ছিল S12 C4 বা C5, অথবা C4 C5 দুইটা একসাথে দিতে পারেন। F1 VEN1 VAR1। F1 হ্যাঁ, VEN1 VN1 VAR1 VN1 L1 L1 A3 A3 P2 E2। WE। এটা 1x এ করে দিবেন। হ্যাঁ, 1x এ এটা দিনে 3 বার বা 2 বার। তারপর ছিল যে আরেকটা প্রোটোকল থাকবে, যেখানে থাকবে হচ্ছিল আপনার S/W2। এটা হলো আপনি D4 এ RS বেস করবেন, করে হচ্ছিল এরপর এটা পিলে বানাবেন। 15টা থেকে, হ্যাঁ, S/W2 মানে W2 মানে হলো VAR2। VAR2। হ্যাঁ, W1 মানে হচ্ছিল, হ্যাঁ, VAR1 VAR2। এটা এটা কি করব? এটা D4 এ RS বেস বানাবেন। হ্যাঁ, বানায় এরপর এটারে পিল করবেন, 30 নাম্বার গ্লোবুলসে পিল করবেন। হ্যাঁ, ঠিক আছে? এটা শুধু রাত্রে বেলা 15 থেকে 20টা করে বড়ি তারা খাইতে দিবেন। আর এর সাথে আরেকটা, সেটা হচ্ছিল যে S12 F1 রে আপনি 10,000 পাওয়ার করবেন, আর VEN1 রে হচ্ছিল 10,000 পাওয়ার করবেন। F1 VEN1 S12 F1 এটারে একত্র করে 10,000 করবেন, ঠিক আছে? আর একটা ছিল শুধু VEN1 10,000 পাওয়ার করবেন। হ্যাঁ, এটারে আপনারা অল্টারনেট খাওয়াবেন। ধরেন হচ্ছিল যে যেহেতু 10,000 আজকে S12 F1 খাওয়ালেন, অথবা আপনি আলাদা আলাদা করে খাওয়াইতে পারেন। ধরেন আলাদা S12 করলেন, আলাদা F1 করলেন, আলাদা VEN1 করলেন। হ্যাঁ, 3টে আলাদা আলাদা করে। 3টা আলাদা আলাদা করলেন। আজকে S12 খাওয়াইলেন, কালকে F1, পরশুদিন VEN1, আবার তারপরের দিন S12। এটা হলো দূরের দৃষ্টি, মানে হচ্ছিল যাদের হলো হাইপোরোপিয়া, যাদের হচ্ছিল দূরের জিনিস তারা ভালো দেখে, মানে প্লাস পাওয়ার। না না, দূরের জিনিস যারা ভালো দেখে, চশমাটা তাদের প্লাস পাওয়ার, ঠিক আছে? মানে বই পড়তে পারে না, কাছের জিনিস পড়তে পারে না। হ্যাঁ হ্যাঁ, এই যে মোবাইল ধরলে একটু দূরে নিয়ে দেখতে হয়, ঠিক আছে? তারপরে ধরেন বই একটু দূরে ধরতে হয়। হ্যাঁ, এইসবের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে হচ্ছিল এইটা। আর যেটা হচ্ছিল মায়োপিয়া, মানে কাছের জিনিস সে ভালো দেখে, চশমা ছাড়াই বই পড়তে পারে, তাদেরও একটু মানে এটা একটু আলাদা আছে।
এটা হচ্ছিল আপনার S12A3C5S5WE, এটা হচ্ছিল চোখের ড্রপ। ভিডিও দিবেন কি, অডিও তো দিবেন না? ভিডিওই দিব আপনাদের, সমস্যা নেই। আচ্ছা ঠিক না আছে? এখন যেটা এই যে কয়টা বললেন, হ্যাঁ, হ্যাঁ ড্রপ থেকে শুরু করে ড্রপ, খাবার জন্য দুইটা, আর এই যে লাস্টে আরো ওই যে 10,000 পর, এগুলো সবই তো যে কাছের জিনিস যারা না দেখে তাদের সমস্যা। জি জি, যাদের প্লাস পাওয়ার, দূরেরটা ভালো দেখে তাদের এটা কাজ করবে না। জি জি, বুঝতে পারছেন? ঠিক আছে। এখন দূরে যেটা কাছের জিনিস ভালো দেখে, মানে চশমা ছাড়াই বই পড়তে পারে, কিন্তু দূরে জিনিস ঘোলা দেখে, দূরের কোনো জিনিসই দেখতে পারে না। ঠিক আছে? দূরের একটু দূরে হলেই তারা ঘোলা দেখবে, এটা পরিষ্কার দেখবে। আর হ্যালো, আবার কি স্পার্ক করলো? না ঠিক আছে, শোনা যায়। ঠিক আছে, চশমা হ্যাঁ, ছাড়া আগেরটা চশমা হচ্ছে ছাড়া পরে। দূরের জিনিস যেগুলা ভালো দেখে, কাছের জিনিস দেখে না, এটার জন্য প্রথমটা দিলেন। হ্যাঁ ঠিক আছে, এখন পাবেন আপু, পাবেন। আজকে ফ্রি ক্লাসের রেকর্ডটা পাবেন, যতদিন পর্যন্ত স্যার না বলে ততদিন পর্যন্ত পাবেন। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ডলি হচ্ছিল এবার মানে দূরের জিনিস তারা ভালো দেখতে পারে না, কাছের জিনিস ভালো দেখতে পারে। হ্যাঁ, এই ক্ষেত্রে চশমা ছাড়া বই পড়ে। চশমা ছাড়া বই পড়ে, কিন্তু চশমা ছাড়া দূরের দূরে যদি বাপমা থাকে হেরা চিনতে পারে না। হ্যাঁ বুঝতে পারছেন? মানে তাদের চোখে মাইনাস পাওয়ার থাকে। হ্যাঁ, তারা মাইনাস পাওয়ার ব্যবহার করে। তো মাইনাস পাওয়ার যারা ব্যবহার করে বা যারা দূরের জিনিস ভালো দেখতে পারে না, কাছের জিনিস ভালো দেখতে পারে, চশমা ছাড়া বই পড়তে পারে, চশমা ছাড়া শুয়ে সুতা দিতে পারে। হ্যাঁ, এদের ক্ষেত্রে যে প্রোটোকলটা ড্রপ, প্রথমে দিই ড্রপ, এটা হচ্ছিল S12A3C5S5WE। স্যার রেকর্ড হইতেছে? হ্যাঁ রেকর্ড হইতেছে। S12A3 C5 C5 S5 S5 WE। W। হ্যাঁ, এটা D4 এ বানাবেন, D4 এ বানায় এরপর এটা ড্রপ আকারে 1 দিবেন। 2 3 4 5টা। 1 2 3 4 5 5টা। ঠিক আছে? এখন আসেন, একটা ওষুধ আপনাকে বানাইতে হবে, যেটা হচ্ছিল আপনারা কি করবেন, এটা হলো চোখের একটা পয়েন্ট আছে। ঠিক আছে? এটা হলো পয়েন্ট নাম্বার 2 বলে। এটা হলো আপনার চোখের যে ভুরুটা আছে না, এই ভুরু না সরি চোখের ভুরুর যে মিডিলটা আছে, এই মিডিল বরাবর নিচের দিকে চোখের যে নিচের পাপড়িটা আছে, এই ঠিক পাপড়ির মিডিলে। ঠিক আছে? শাহাদত আঙ্গুল যে আছে, শাহাদত আঙ্গুল দিয়া শাহাদত আঙ্গুলে ওষুধটা নেবেন, এপিপি D4 বেজ ওষুধটা নেবেন। হ্যাঁ, আঙ্গুলে এক ফোঁটা নিয়ে এরপর 2 আঙ্গুল দেয়া এইটারে হচ্ছিল প্রথমে 10 বার ক্লকওয়াইজ ঘোরাবেন, এরপরে 10 বার আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন। হ্যাঁ, এইভাবে মাসাজ করবেন দিনে 2 থেকে 3 বার, 5 থেকে 10 মিনিট। ঠিক আছে? ক্লিয়ার? এটা শুধু এপিপি শুধু এপিপি, এটা কিন্তু খাবেন না, এটা D4 এ বানাবেন। D4 এ বানাবেন চোখ বুঝে চোখের ওখানে আর কি। হ্যাঁ, চোখের যে নিচের যে পাপড়িটা আছে, আমার নিচের পাপড়ি। ঠিক আছে? এটা পয়েন্ট 2। আচ্ছা আচ্ছা, এটা পয়েন্ট 2, চোখের নিচেরটা যেটা, এটা পয়েন্ট 2, আর ভ্রুতে যেটা সেটা হলো পয়েন্ট 1। হ্যাঁ, তো পয়েন্ট 2 তে আপনারা এটা ক্লকওয়াইজ 10 বার ঘোরাবেন, অ্যান্টি ক্লকওয়াইজ 10 বার ঘোরাবেন। এইভাবে 2 4 5 10 মিনিট যতক্ষণ পারেন করবেন। শুধু নিচ দেয়, তাই না? নিচ দেয় হবে শুধু নিচে। হ্যাঁ, নিচেই। চোখের ভিতরে যাবে না তো এই না জিনিসটা? না 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 না, চোখের ভিতরে যাবে না। ঠিক আছে? এটা কি চোখের নিচে ওই কালো দাগ ভাবে সেগুলো চলে যাবে নাকি? না, এটা আপনার দূরের যারা হচ্ছিল দূরের জিনিস গোলা দেখে, তাদের এই দৃষ্টিশক্তিটা আস্তে আস্তে এই ব্যায়ামের মাধ্যমে রিকভারি হবে। হ্যাঁ, তো এপিপি ওষুধটা এটার কাজ করবে, চোখের কালো দাগ দূর করার জন্য এটা দেই নেই। আর এর সাথে এপিপি আছে তো কাজে লাগবে। হ্যাঁ, কাজে লাগবে। এপিপি তো হচ্ছিল আপনার স্কিন ওয়াটার বলে, এপিপি রে স্পেশাল। এপিপি আছে, এটা কাজে লাগবে। কিন্তু এপিপির কাজ আরো অনেক কাজ আছে, শুধু স্কিন ওয়াটারই না, এপিপি আরো অনেক কাজ করে। এইটা যেদিন এপিপি পড়াবো ওই দিন আপনারা জানতে পারবেন যে আমার কি কাজ করে। ঠিক আছে? এছাড়া আরেকটা আছে যেটা হলো কম্প্রেস করবেন। হ্যাঁ, রোগীদেরকে কম্প্রেস করতে দিবেন, সেটা হচ্ছে S12C1 D4 এ। ঠিক আছে? এটা আপনার একটা টিস্যু পেপারে
একটু টিস্যু পেপারটা চোখের উপরে দিয়া ওর উপরে 2-3 ফোঁটা দিয়া তারে রেখে দিবেন, ঠিক আছে? S12 S12C1, S12C1 কি করে? D4 এ, হ্যাঁ। আর খাওয়ার জন্য একটা ওষুধ আছে, সেটা হচ্ছে S12F1C1Y D6। অল্টারনেট S12F1C1RE, এটাও D6 নেগেটিভ। খাওয়ার জন্য কি আবার একটু S12F1C1Y D6। আর S12F1C1RE D6 অল্টারনেটিভ, মানে একটা খাওয়ায় আরেকটা খাওয়াবেন, আরেকটা খাওয়া আরেকটা খাওয়াবেন। এটা দিনে 2-3 বার, মানে এটা টোটালি ডিপেন্ড করতেছে আপনার প্র্যাকটিসের উপরে, ঠিক আছে? আচ্ছা, S12 C1 F1 YE D4 এ। হুম 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 আর 2 নাম্বারটা কি বললেন? শুধু ওয়াইড জায়গায় আরই হবে, হ্যাঁ, সবই D6 এ। হ্যাঁ, D4 এ না D6 এ? D6, ঠিক আছে? এই চারটা প্রোটোকল, এই চারটা প্রোটোকল যদি ব্যবহার করেন, আশা করি রুগী ইমপ্রুভ করবে। হ্যাঁ, আমি ধরেন 2-2.5-3 বছর হয়ে গেছে, আমার মাইনাস পয়েন্ট, মানে আমার পয়েন্ট কোনো চেঞ্জ হয় না, এই একটা জিনিস। যদিও আমি মানে একেবারে ছোটবেলা থেকে চশমা ব্যবহার করি। এই জায়গায় সুমন চক্রবর্তী একটু মিউট করেন। হ্যাঁ, থ্যাংক ইউ। এই জায়গায় কিন্তু আরেকজন আছে আমাদের, এইটার প্রত্যক্ষ একটা সাক্ষী আছে, রেখা আপা। উনি কিন্তু এই চোখের ইয়াটা করে। আচ্ছা, এবার আসেন চোখ লালের জন্য তো দিছি, ঠিক আছে? আজকে তারপরে এমনি নর্মাল ড্রপ, হ্যাঁ নর্মাল ড্রপ, আপনারা নর্মাল ড্রপ বানিয়ে রাখেন। এটা যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনারা এই ড্রপটা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে S12A3C1WE D4। S12A3 C1WE C1WE D4, ঠিক আছে? নরমাল ডট। এটা নর্মাল ড্রপ, এটা যে কোনো সিচুয়েশনে এটা আপনারা ব্যবহার করতে দিতে পারেন, ঠিক আছে? যে কোনো ইনফ্লামেশন হইলে দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম অবস্থায় চোখ উঠা বলেন, যে কোনো জিনিসই, ঠিক আছে? আচ্ছা, বার্নিং এর ক্ষেত্রে তো বলছি না? না, বার্নিং এর ক্ষেত্রে বলছি। শুনি নাই। বার্নিং বার্নিং S12C7 S5BEWE S12 C7 S5 S5 BEWE। হ্যাঁ, এটা চোখের বার্নিং। আচ্ছা, চোখের লাল হওয়ার ক্ষেত্রে বলছিলাম না? এটা কি বার্নিং? হ্যাঁ, বার্নিং রেডনেস, ঠিক আছে, ইচিং, যত এটা কি D4 এ? অবশ্যই D4, যতগুলা চোখের ইউজ, হ্যাঁ সব D4 হবে, ঠিক আছে? সয়েলিং ও তো এটা হবে নাকি? হ্যাঁ, সয়েলিং এও এটা হবে, সয়েলিং হবে, সয়েলিং, ইচিং, বার্নিং, রেডনেস, সবকিছুর ক্ষেত্রে এটা কাজ করে, ঠিক আছে? আজকে বিল গেটস এর মাথা ঠিক নাই। আচ্ছা, তার কারণ যে D4 এ কিনা শুরু থেকেই বলা হয়েছে যে এক্সটারনাল ইউজ সবই D4, কিন্তু তারপরেও এটা D4 কিনা। যদি খাওয়ার হইতো, খাওয়ার হইলে তো D4 হবে না। ড্রপ
বলাই তো হইতেছে ড্রপ। ড্রপ আমি তো খাওয়া। প্রথমে আচ্ছা। ছিলাম না, এই জন্য প্রথমে তো ঢুকি নাই, এই জন্য। ওকে ওকে ওকে, সমস্যা নাই সমস্যা নাই। এবার চোখের গেল রেডনেস, এক্ষেত্রে কি হচ্ছে S12 বার্নিং, C7 সোয়েলিং, ইচিং আর রেডনেস। S12 C7 S5 BEWE। WE, হুম, জি ওকে। ঠিক আছে। এবার আসেন হচ্ছিল ড্রপ। ড্রপ বানানো নিয়ে কারো কোনো কনফিউশন আছে বা কারো কোনো প্রশ্ন আছে? প্রোটোকল তো নিলেন, কনফিউশন আছে বলেন বলেন, কনফিউশন থাকলে বলেন। না জোনাল ভাই, সবগুলা প্রোটোকলের সবগুলা মেডিসিন কি সমানুপাতিক হারে তো হবে তো? হ্যাঁ সমানুপাতিক হারে দেন। না না ইলেকট্রিসিটির ক্ষেত্রে আবার কম বেশি হবে? না না, স্পেশাল মেডিসিনের ক্ষেত্রে আলাদা, এটা এভারেজ মেডিসিন। হ্যাঁ আচ্ছা ওকে। আচ্ছা, স্পেশাল একটা ড্রপ দিয়ে দিই আপনাদের। হ্যাঁ, এইটা হচ্ছিল ধরেন আপনারা যদি কিছুই না বুঝেন তাহলে এই ক্ষেত্রে আপনারা এই ড্রপটা ব্যবহার করবেন, তাহলে সেই ক্ষেত্রে ধরেন কিছু না কিছু রেজাল্ট পাবেন। সেটা হচ্ছিল, আগে প্রোটোকলটা লেখেন S12 A3 S5 C5WE। লিখছেন? S12 A3 S5 C5WE। জি, D4 অবশ্যই। হ্যাঁ, এখন D4 বানাইতে গেলে আপনার লাগবে কত ফোঁটা? 60 ফোঁটা, ঠিক না? 1 2 3 4 5, 5টা প্রোটোকল আছে, তাহলে 5 বারং 60। এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন এটা হচ্ছিল যে S12 এটা নিবেন হচ্ছিল 15 ফোঁটা, ঠিক আছে? WE নিবেন 15 ফোঁটা, 30 ফোঁটা গেছে। আচ্ছা, আর আছে কত? 30 ফোঁটা। অবশিষ্ট কয়টা আছে? 3টা প্রোটোকল আছে, ঠিক আছে? S5 এবং C5, ঠিক আছে? S5 C5 এ আপনারা নেবেন হচ্ছিল 12 12 24 ফোঁটা। বাকি থাকলো কয় ফোঁটা? 6 ফোঁটা নেবেন A3, ঠিক আছে? নিয়ে 105টা ঝাঁকি দিবেন। দেওয়ার পরে এইটা আপনারা ধরেন হচ্ছিল 10 ml NS নর্মাল স্যালাইনে আপনারা ছিল 6 ফোঁটা ওষুধ দিয়া এটা দিয়ে দিবেন। এইটা যত ধরনের সমস্যা আছে, চোখের চোখ ওঠা, চোখের ইনফ্লামেশন, সয়েলিং, চোখ ফুলে যাওয়া, চোখ জ্বালা করা, হ্যাঁ, তারপরে আপনার হচ্ছিল যে চোখে চুলকানো, অ্যালার্জি, ঠিক আছে? যত ধরনের প্রবলেম আছে সবগুলো প্রবলেম রে সে কভার করতে পারবে। আমরা তো 30 ml তো তৈরি করলাম RSA না? 30 ml তৈরি করলাম RSA। তারপরে আমরা ডিস্টিল ওয়াটার বা স্যালাইন ওয়াটারে দেব হ্যাঁ ইউজ করার জন্য। হ্যাঁ, এই 30 ml RSA বানাইলাম। হ্যাঁ, তারপর এখান থেকে 10 ml দিব কয় ফোঁটা? 6 ফোঁটা। এই যে ড্রপ বানানোর কারো কোনো ঝামেলা আছে কিনা? হ্যাঁ, এটা জিজ্ঞেস করতে আপনারা কেউ বলছেন না। আমি যেটা করি, আমি হয়তো ভুলেও থাকতে পারি, ভুল ইয়েতে, সেটা হচ্ছে কি, আমি কি করি D3 থেকে D4 থেকে যে কোনো D4 থেকে বানানো আছে, আপনি ধরেন এই 60 ফোঁটা, আমি কি করলাম D4 থেকে এই আপনার রেশিওটারে নিয়ে তারপরে দেই। এটা কি ঠিক আছে? D4 থেকে নিতেছি না, না D3 থেকে নিতে হবে, ঠিক না? হ্যাঁ, D4 থেকে যদি আপনি নেন তাহলে ওটা আপনার D5 হয়ে যেতে। D5 হয়ে যেতে। হ্যাঁ, যদি D4 থেকে 60 ফোঁটা নেন তাহলে এটা D5 হয়ে যাবে। জি জি, এটাই আমি D4 থেকে পিলে নিলে D4ই থাকবো, আর দ্বিতীয় থেকে যদি লিকুইডে নেন তাহলে 5 হয়ে যাবে। 5 হয়ে যাবে। নাইস, অসাধারণ। বিষয়টা হলো বিলকিস আবার সেদিনকে সমস্যা হয়েছিল কি, ড্রপ এখন D4 বানাই, আমরা সেটা RSS বানাই আর ZD বানাই। বিষয়টা হলো যে আমরা 10 ml এ পর ড্রপ দেব 6 ফোঁটা। D4 হিসাবটা আমরা 60 ফোঁটায় 30 ml, 60 ফোঁটা, কারণ 60 ফোঁটা 30 ml হইলে
তাহলে 10 ml 20 ফোঁটা হইতেছে। তো লিকেজ আবার প্রশ্নটা ছিল সেই দিন যে আমরা 10 ml তাহলে আমরা ড্রপটা কিভাবে দেব, 20 ফোঁটা দিব না 6 ফোঁটা দেব? আচ্ছা, প্রথমে তো এখানে আমি একটু বলি ভাই। জি জি, এখানে আমরা যখন D4 তৈরি করলাম D3 থেকে, সেটা হলো আমরা পটেন্টাইজ করলাম, আর 10 ml দিচ্ছিল পেশেন্টকে ইউজের জন্য। সুতরাং এখানে তো ওইরকম আনুপাতিক হার দরকার নাই। না 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 না, বিষয়টা এরকম না। ইয়া ভাইয়ের যে কোশ্চেন সেটা হচ্ছিল যদি আমি 30 ml বানাবো না, আমি 10 ml বানাবো, এটা ঠিক আছে। D3 থেকে D4টা 10 ml বানাবো, 30 ml আমার 60 ফোঁটা হইলে 10 ml আমার হচ্ছিল 20 ফোঁটা, 20 ml যদি বানাই তাহলে আমার 40 ফোঁটা, ঠিক আছে। তো 10 ml তাহলে ঠিক আছে, ঠিক আছে। 10 ml আমি মনে করছি যে পেশেন্টকে দেওয়ার জন্য, যেটা সেটা কিনা পেশেন্টকে আমি 10 ml দিব, 10 ml যদি দেই আমি সেটা 6 ফোঁটাই দিব। এখন যদি ধরেন পেশেন্ট অনেক দূরের, ঠিক আছে, তাকে ওষুধটা পাঠাইতেছি, তো অনেক দিনের জন্য ওষুধ পাঠাইতেছি, তাহলে ধরেন হচ্ছে আমি 30 ml দিব, তাহলে সেক্ষেত্রে আমি কয় ফোঁটা দিব? 60 ফোঁটা জানাবো না না, সেখানে 18 ফোঁটা দেবো, 6 ফোঁটা করে 318 18 ফোঁটা। হ্যাঁ, দেখছেন 18 ফোঁটা দিয়া প্রবলেম হচ্ছে যে ইউজের জন্য একরকম আর হলো ওষুধ তৈরির জন্য আরেক রকম। ঠিক আছে, তাহলে আজকে কি ড্রপে ক্লিয়ার না? ড্রপটা ক্লিয়ার করে ফেলেন, কারণ আপনারা প্রোটোকল নিছেন, সবকিছু নিছেন, বাট ড্রপ ক্লিয়ার করেন। এখানে একটু বুঝি না, এখানে এই যে কি বললেন, এই যে পেশেন্ট যদি দূরে থাকে, পেশেন্ট দূরে, হ্যাঁ, এখন আপনি পার্সেল ওষুধ পাঠাইতেছেন, ঠিক আছে, আর পেশেন্ট বলতেছে যে অথবা বিদেশে আপনি ওষুধ পাঠাইতেছেন, এটা তো আর ঘন ঘন পাঠানো সম্ভব না, ব্যয় সাপেক্ষ ব্যবসা, ঠিক না? তো আপনি তখন তারে কি করলেন, মানে সে হইলো আপনার 4 মাসের 5 মাসের ওষুধ চাইলো, তো আপনি চিন্তা করলেন 30 ml তার ওষুধ দিবেন, ঠিক আছে, অথবা 45 ml তার ওষুধ দিবেন। আপনার কাছে বোতল আছে 45, অথবা আপনার কাছে বোতল আছে 20 ml, আপনি 20 ml ওষুধ দিবেন। তাহলে এই 20 ml এর ড্রপ বানাইতে হইলে তাকে ওই 20 ml কয় ফোঁটা দিতে হবে, বা 30 ml তারে কয় ফোঁটা দিতে হবে, 45 ml তাকে কয় ফোঁটা দিতে হবে? আমরা যেভাবে দিতেছি D4 যখন করি, তাহলে দেন 30 ml আমি দিতেছি 60 ফোঁটা। আমি আমার D4 বানানোই আছে, আমার D4টা বানানোই আছে, আপনি কথা বুঝুন। আমি তো D4টা বানাইছি, কিন্তু রুগীরে দিব। এখন রুগীরে আমি 45 ml দিতেছি, তাহলে এখন রুগীরে যখন ড্রপটা দিব তখন এই আমার D4 থেকে কয় ফোঁটা তাকে দিব? 40 ml 45 ml ওই যে বানানো আছে ওখান থেকে, তাহলে আমি ওই 5 ফোঁটা দেওয়া লাগবে। কি করে 45 45 ml? ও 45 ml। হ্যাঁ, সাইডে 30-90 ফোঁটা হয় না নাকি? আরে আউলা হয়ে গেছে। না না না, 25 ফোঁটা দিলে, আরে না না 27 ফোঁটা, না না 27 ফোঁটা, 24-25 ফোঁটা দিলে 18 ফোঁটা আর 9 ফোঁটা। 18 ফোঁটা আমার 9 ফোঁটা যাবে কেন? 27 ফোঁটা 30 এর সাথে কত যোগ করলে 45 হয়? 15। তাহলে 30 এ যদি আমি 18 ফোঁটা দেই আর 9 ফোঁটা দেই, 27 9 ফোঁটা 9 ফোঁটা, তাহলে কত আসছে? তাই তো 27। তাহলে হচ্ছে আমি 27 ফোঁটা দিব, ঠিক আছে। তাইলে আমার এই জিনিসটা বুঝলাম না আসলে। আমরা তো যে পটেন্টাইজ যখন করি, তখন ধরেন আমরা D4 থেকে D3 থেকে D4 1:9 যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, রোগীকে দেব তখন কত স্টুতে যাব? তাইলে ওটা কোনো স্টুতে না, তখন হচ্ছে এটার ড্রপের ফর্মুলাটাই এরকম, হ্যাঁ, ঠিক আছে, যে 10 ml 6 ফোঁটা, এটা ফর্মুলা, ঠিক আছে। হ্যাঁ, ড্রপের ফর্মুলাটা হলো 10 ml সমান 6 ফোঁটা। 10 ml 6 ফোঁটা ওই হিসেবে যেটা আসে নাকি? হ্যাঁ, ওই হিসাবে যেটা আসে। এখন 10 ml যদি 6 ফোঁটা হয়, 20 ml আমার হচ্ছিল কত ফোঁটা? 12 ফোঁটা। হ্যাঁ, 30 ml 18 ফোঁটা, 45 ml 27 ফোঁটা, মানে 6। না 40 ml হয়েছে, 40 ml হবে আপনার। আচ্ছা জুনায়েদ ভাই, এটা তো শুধু চোখের বেলায় গেল। হ্যাঁ, একটু বিলকিস আপু, একটু 24 ফোঁটা আর 3 ফোঁটা 27 ফোঁটা। 27 ফোঁটা না, দেখেন প্রতি 10 ml আমার 6 ফোঁটা করে, তাহলে আমার 40 ml লাগতেছে কত? 4 6 24 24 ফোঁটা। হ্যাঁ, আর অর্ধেক 3 ফোঁটা। ওই জায়গায় 3 ফোঁটা, তাহলে 24 আর 3 27 ফোঁটা, ঠিক আছে। জুনায়েদ ভাই, হ্যাঁ,
এইটাকে খাওয়া এবং না এটা খাওয়া না, এটা শুধু ইসের জন্য, এটা শুধু এক্সটার্নাল ইউজ ড্রপ। খাওয়ার ক্ষেত্রে আপনারা যে ফর্মুলা আছে ওইটাই ফলো করবেন, ওই 1:9 এই ফলো 1:9। জি ঠিক আছে আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। এবার ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার, এটা শুধু ইউজের জন্য না? জি জি। এটা আপু শুধু চোখের ড্রপের ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে রেগুলার আপনারা যেটা ব্যবহার করেন ওইটাই। না শেষটাই বলতেছি। যে ক্লিয়ার না হাত তুলেন। ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে কি আজকে চোখের ড্রপ এন্ড করে দিব? সবার ক্লিয়ার? জি, এখন শুধু আপনারা ব্যবহার করবেন আর রেজাল্ট দিবেন, ঠিক আছে? দুইটার ক্ষেত্রে আমি পরীক্ষিত রেজাল্ট। জি 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 জিন্না ভাই, আমি তো এই পর্যন্ত যে কয়টা চোখের ড্রপ বানাইছি D4 এ, বুঝছেন, সবগুলাই তো 10 ml 20 ফোঁটাই দিছি, 30 ml আপনার 60 ফোঁটাই দিছি। আমার ছেলের যে ব্যবহার করতে দিছিলাম ওই সিস্টেমে দিছি। ভালো করছেন, ওইভাবে দিছি। ব্যবহার করার পরে ইনশাআল্লাহ আমার ছেলে কিন্তু একেবারেই সুস্থ, আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ। এখন তো আবার মনে করেন যে ওই আপনার যে সিস্টেমটা, যে আমি D4 বানায়া এরপরে ওখান থেকে আমি 10 ml যদি দিই 6 ফোঁটা, যাই হোক আপনি যদি 30 ml দিই সেখানে আপনার 18 ফোঁটা। হ্যাঁ 30 ml 18 ফোঁটা, ঠিক আছে 18 ফোঁটা। এখন এটা কিন্তু ওইখান থেকে ভাগ হয়ে আসলো, মানে নতুন, এটা হচ্ছে নতুন ভাবে। না না এটা নতুন না, এটা স্যারের ফর্মুলা, এটা পুরান ফর্মুলা এবং ছোট নাটনিদার, এটা ছিল আপনার ইন্ডিয়া তো সেম কাহিনী, মানে দেখেন সেটাই। তাহলে ওটার সাথে এটা আরো হয়ে গেল, বুঝছেন? শুনুন, ম্যাটি স্যারের বইতে ম্যাটি স্যার নিজে লিখছে যে হচ্ছিল যে ধরেন উনাদের সময় তো উনারা গ্লোবিউলস নিয়ে কাজ করতেছিল, মানে প্রথমত গ্লোবিউলস নিয়ে ছিল, ঠিক আছে? কারণ হোমিওপ্যাথি আর হোমিওপ্যাথির মধ্যে পার্থক্য খুব বেশি দিনের না, অল্প কিছু দিন, 20-30 বছরের পার্থক্য, ঠিক আছে? তো উনারাও গ্লোবিউলসে, তো পরবর্তীতে আইসা না আসলে লিকুইড ফর্মে আসছে, বাট ইলেকট্রিসিটি বাহ্যিক ব্যবহারের জন্য উনারা ওটা প্রথম থেকে লিকুইড ব্যবহার করতো। তো ম্যাটি স্যারের বইতে উনি নিজেই লিখছে যে 10-15-20টা করে গ্লোবিউলস ব্যবহার করতে, কিন্তু ভুলে যদি কেউ 100-200-300 গ্লোবিউলসও খাওয়া ফেলে, ঠিক আছে, যতটুকু নিউট্রিশন যাওয়ার ততটুকু নিউট্রিশন যাবে, বাকিটুক প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে, ঠিক আছে? এটা উনার প্রথম দিককার বইতে লেখা, বুঝতে পারছেন? তো বিষয়টা হচ্ছে আপনারা ওষুধগুলা এইভাবেই করতে পারেন, এটা নিয়ে কোনো প্রকার ঝামেলা নাই। আসসালামু আলাইকুম স্যার। এটা তো ঠিকই আছে জানেন ভাই, যেহেতু আমাদের এটা নিউট্রিয়েন্টস মেডিসিন না, এটা যে যার জন্য আমরা যেমন নরমাল খাবার খাই, যেমন ভাত রুটি ডিম নরমাল খাবার, এটা পুষ্টির জন্য খাই, তাহলে এটা কিন্তু আমাদের যতটুকু বডি নেয়, সেলগুলো নেয় ততটুকু নেয়, তারপর আমরা পায়খানা প্রস্রাব ঘামের মাধ্যমে বের হয়ে যায় নরমাল। হ্যাঁ এটা তো ঠিকই আছে, এরকম আমরা ওষুধের ডোজ যদি কম বেশি হয় তাতে ক্ষতি হবে না। না সেম যে নিউট্রিশন বেস ওষুধ, যার কারণে এগুলা পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে ঘাম দিয়া বাকিগুলা বের হয়ে চলে আসবে। ভিটামিন ডি, ভিটামিন সি অথবা যত ধরনের ভিটামিন আছে তারপর যতই খান, শরীর যতটুকু নিবে বাকিটুকু ফালা দিবে। আমাদের এই ইলেকট্রোনেচারোপ্যাথি ওষুধটাও সেম, যতটুকু নেওয়ার নিবে বাকিটুকু সে ফালায়া দিবে, নিতে পারবে না। এই তাহলে আজকে ড্রপ ক্লিয়ার? ভাই স্যার জি স্যারের সালামও দিছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আসসালামু আলাইকুম। তারপরে আপনাদের সাথে থাকি, দেখি কি বুঝতে পারি সে আর কি। আপনি থাকেন, হ্যাঁ আজকে দুটো ওষুধ পড়াবো, ওষুধগুলো একটু বোঝার চেষ্টা করেন। আর যেহেতু আপনার এটা আজকে প্রথম ক্লাস, সো না বুঝারই কথা, এটাও অনেকটা আজকে কথা বলছে অনেকটা অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো নিয়ে মানে কথা হয়েছে। তো উনারা যারা আছেন এনারা অনেক পুরান, যার কারণে উনাদের বুঝতে সমস্যা হয় নাই। বাট আপনারা যদি ধরেন আমাদের 5-7টা ক্লাস করতে পারেন তাহলে হয়তো আস্তে আস্তে বুঝতে পারবেন। হ্যাঁ, আর এর পাশাপাশি গ্রুপে থাকেন, গ্রুপে যদি কোনো আপনারা প্রশ্ন করেন, হ্যাঁ প্রশ্নের অ্যান্সারগুলো আমরা দিব। এর পাশাপাশি ধরেন যদি লিখতে সমস্যা হয় আপনারা ভয়েস দেন, ভয়েসের মাধ্যমেও আপনারা আপনাদেরকে প্রবলেমগুলো সলিউশন করার চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা
সুমন দা, আপনার কাছে বই আছে কিনা? একটা বই কালেকশন করেন, ভালো একটা বই দরকার। আমি ওই যে আজকে মোগরাব আলী স্যারের একটা ওনার বইটা নেওয়ার জন্য অ্যাডভান্স করছিলাম টাকা। ওনার বই হয়তো বা এই মাসের ভিতরে হবে। এখন আমি তো আগে বাংলাটা দেখতে হবে, তারপর তো আমার ইংরেজি বুঝতে পারবো। বাংলা বই বাংলা ইংলিশ পাশাপাশি থেকে সমস্যা নাই, বাংলা ইংলিশ পাশাপাশি হলে আরো ভালো হয়। ঠিক আছে, আপনি ওই যে এসকে পাপন স্যারের বই আছে ওইটাও দেখতে পারেন। ঠিক আছে, ওইটা পড়লে আপনার অন্তত ওষুধ সম্পর্কে একটা নর্মাল একটা আইডিয়া আসবে। এসকে পাপন স্যারের দুইটা বই তো খুব সুন্দর। হ্যাঁ, দুইটা বই খুব সুন্দর। ওনার বইটা কি ইংরেজি ভার্সন? বাংলা 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 ওনার বইটা বাংলা। ও আচ্ছা, ইংরেজি বইটা অনেক আগে আগে আসবে। সবচেয়ে বড় জিনিস কি, ইংরেজি বই কেনার আগে যেহেতু বাংলা বাংলাদেশে আছে, সো আপনারা ট্রাই করেন বাংলা পড়তে। আর ইংরেজি বইটা ধরেন আমি এটারে ভালোভাবে পড়ছি, ঠিক আছে। হ্যাঁ, শুধু আমি পড়ি নাই, আমার ছোট ভাইরা দিছিলাম এটারে পড়তে। ও আবার হচ্ছিল যে ইংরেজি সাহিত্যের উপরে ওর পড়াশোনা। তো এইটার সবচেয়ে বড় জিনিস হচ্ছিল, সবচেয়ে খারাপ দিক হইতেছে এইটা আপনার ফ্রেঞ্চ ইংলিশ ল্যাঙ্গুয়েজে করা, যার কারণে ভাব অর্থ বুঝতে আপনাদের অনেক সময় লাগবে। হ্যাঁ, ওই কালচার ওই লিটারেচার যদি না বুঝেন, ওটা যদি সরাসরি ট্রান্সলেট করেন বাংলায়, তাহলে বিপদ। বুঝতে পারছেন? হ্যাঁ, যেমন ধরেন ওইখানে বাতিং এর কথা লেখা আছে, বাত, ঠিক আছে। এখন আমাদের বাংলাদেশের বাত আর ইউরোপের বাত দুইটার মধ্যে আলাদা আছে। ইউরোপে সবসময় চৌবাচ্চায় গোসল করে, আর বাংলাদেশে আমরা বালতিতে গোসল করি, বালতিতে মগ নিয়ে পানি ফেলায় গোসল করি, ঠিক আছে। আর ইউরোপে আপনার বাতিং মানেই হচ্ছিল বাথটাব। বাথটাবের ভিতরে তারা ঠান্ডা গরম পানিতে, ঠান্ডা গরম জলে তারা গোসল করে। ওইখানে এই ধরেন বিভিন্ন পদের ওষুধ দিয়া তারপরে সেইখানে গোসল করে। তো বইটা ধরেন তারা 20-30-40 মিনিট সেইখানে থাকে টাবের ভিতরে, আর আমরা 5 মিনিটের ভিতরে গোসল শেষ করে ফেলে বালতিতে ঝুপঝুপ করে পানি ঢাইলা। এই আমি যদি বালতিতে ওষুধ দিয়ে এরপরে যদি পানি ঢালতে থাকি, হ্যাঁ, এইটার ইফেকশনটা যতটা কার্যকর তার থেকে অনেক 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 গুণ বেশি কার্যকর এই টাবের ভিতরে গোসল করা। বা হচ্ছিল ধরেন আপনি যদি এক বালতি পানির ভিতরে পা চুবায় রাখেন 30-40-50 মিনিট, সেইখানে যে পরিমাণ কার্যকরটা হবে, হ্যাঁ, এটা তো অতটা কার্যকর হবে না। তো ওই জায়গাগুলো বুঝতে হবে আপনাদের। ইংরেজি বই আসছে, কালেকশন করলেন, হ্যাঁ, আপনারা এতটুকু বলতে পারবেন আহাবে বুক, যেটা মানে ইংরেজি ভার্সন করা বা ইংরেজিতে লেখা অরিজিনাল বইটা আমার কাছে আছে, এতটুকু। বাট যুগ আগায় গেছে, হ্যাঁ, যুগ আগায় গেছে। এইটা 1900 সালের দিকে বই বা 1800 শেষের দিকের বই। ওইটার সময় যে সায়েন্স, যে বিজ্ঞান, ওই সময়ের যে প্যাথোলজি, ওই সময়ের যে রোগের ধরন আর এখনকার রোগের ধরনের মধ্যে অনেক পার্থক্য আছে না? হ্যাঁ, এখন ধরেন 1800 সালে যে প্লেগ রোগ, হ্যাঁ, মানুষ ভয়ে অস্থির হয়ে যেত। এখন প্লেগ রোগে কি মানুষ অস্থির হয় ভয়ে? কলেরায় কি আগের মতো সেই গ্রামকে গ্রাম সাফ হয়ে যায় এখন? তো এখানে ভাইরাসও দুর্বল হয়েছে, প্রতিষেধক বের হয়েছে, অনেক বডির অনেক চেঞ্জ আসছে। তো ওষুধও এরকম ভ্যারাইটিস হয়ে গেছে। এখন ওইখানে যেটা খুব শক্তিশালীভাবে বলা আছে যে এই ওষুধটা এইটার উপরে এইভাবে কাজ করবেই, এখন সেটা নাও হইতে পারে। বিজ্ঞান অলওয়েজ বিকশিত, বিকাশমান। আমরা কিছু লোক আছি যারা ভালোবাসি বিজ্ঞান রে সেই 1800 বা 19 শতকের দিকে, 19 শতকের বা 1800 শতকের বিজ্ঞানরে ধরে রাখতে, ওইখান থেকে বের হইতে চাই না। বাট 20 শতাব্দীতে আইসা এই যুক্তিটা মডার্ন সায়েন্স আগায় গেছে কেন? হ্যাঁ, যদি হোমিওপ্যাথি তার এই চিকিৎসার পাশাপাশি শল্য চিকিৎসাটাও যদি তারা আঁকড়ে ধরতো, হ্যাঁ, আমাদের সাবজেক্টে কিন্তু আছে সার্জারি, কিন্তু আমরা কেউ সার্জারিতে যাই না, সার্জারি করি না। বাট এই সার্জারি যদি আমরা আঁকড়ায় ধরে রাখতাম, তাহলে কিন্তু এই যে মানে আমরাও এই মডার্ন যে মেডিকেল সায়েন্স আছে এর সাথে টক্কর দিয়ে চলতে পারতাম। হোমিওপ্যাথি যদি আমরা ভালোভাবে পড়তে পারতাম, এইটারে যদি আমরা ভালোভাবে বিশ্লেষণ করতে পারতাম, কবে মেডিসিন এগুলা মানে আমাদের যে মেডিসিনগুলা যেগুলা এলোপ্যাথি মেডিসিন মায়ের খায় ভূত হয়ে থাকতো, কিন্তু আমরা একটা জায়গাতেই মায়ের খাওয়া। এলোপ্যাথিতেও কিন্তু চিকিৎসার শেষ ধাপ যা কি করে, অপারেশন, অর্গান কাইটা তাহলে নয় ছিল যে চামড়া কাইটা এক জায়গা থেকে আরেক জায়গায় লাগায়, রক কাইটা এক জায়গা থেকে আরেক জায়গায় লাগায়, ঠিক না? আমরা ওষুধ দেওয়ার চেষ্টা করি কি ব্লক ছাড়াইতে,
যখন না পারি তখন হচ্ছিল তারা কি করে, রিং পরায়। হোমিওপ্যাথি আর যদি হচ্ছিল যে এই চিকিৎসাটা, এই শল্য চিকিৎসাটা তারা যদি ধারণ করতো, তারাও রিং পরাইতে পারতো আজকে। বিলিভ ইট অর নট, আমার ছেলের মুসলমানি হয়েছে, আমি জানেন কোনো এলোপ্যাথি ওষুধ খাওয়াই নাই, আমি তার হোমিও ওষুধ দিয়েই তাড়িয়ে ছাড়ছি। আমার বাসায় আমার বাপ মা, তারপর হচ্ছিল যে কি বলে আমার শ্বশুর বাড়ির লোকজন সব আমারে বন্দুকের নলতাক করে রাখছিল, যদি নাতির কিছু হয় তোর 12টা বাজামো। খালি আমি, আমার ছোট ভাই আর আমার ওয়াইফ, এই 3 জন হোমের উপরে ছিলাম। এবং মাশাল্লাহ আলহামদুলিল্লাহ 3-4-5 দিনের ভিতরে সে মানে হচ্ছিল যে তার এত বড় একটা মানে অনলি হোমিওতেই শেষ। তো এই মানে জিনিসগুলা যদি আমরা ধরতে পারতাম তাহলে আমাদের আজকে এইটা হইতো। ইলেকট্রোন্যাচুরোপ্যাথি। আচ্ছা বিনোদ ভাই, আমি একটু জানতে চাচ্ছিলাম, যেহেতু আমি ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে সিঙ্গেল মেডিসিনের প্র্যাকটিস করছি, ওখানেও ইংলিশ রাইটারের বইগুলোই পড়ছি, আসলে মূল বইগুলো অ্যালেন কিনোটস থেকে দুবে। তা আমার ওইখানে যে আপনার গ্যাপ ছিল সেটা ছিল যেমন কিছু কিছু ইমার্জেন্সি রোগী আসলে আপনার ট্রিটমেন্ট দিতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়, যেমন জ্বর। এখন জ্বরের অনেক রকম সিমটম আছে, এখন একটা ইমার্জেন্সি রোগী জ্বর ভালো করতে হবে ইনস্ট্যান্ট, এবং সেক্ষেত্রে আমার সে ধরনের জরুরি অবস্থার চিকিৎসার দরকার আছে। আবার কিছু ব্যথার রোগী আছে, দেখা গেছে যে ব্যথা ভালো হইতে হইতে রোগীর অবস্থা খুব খারাপ হয়ে যায়, বুঝছেন? তো হয়তো এই ধরনের কেসগুলো আসলে ক্লাসিক্যাল হোমিওপ্যাথির মধ্যে কিছু ইমার্জেন্সি ট্রিটমেন্টের গ্যাপ আছে। আসলে বলে আর কি, খুব দ্রুত সব অবস্থায় কাজ করে না। আমি ওইখান থেকে সমস্যাগুলো রোগীরা অনুভব করে বা ট্রিটমেন্ট দিতে গিয়ে আমি অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। সেই ব্যবস্থা থেকে আসলে আমি দেখলাম যে ইলেকট্রোহোমিওপ্যাথির 2-1 কে দেখলাম আসলে ওরা ক্লাসিক্যালটা ছেড়ে দিয়ে, যেমন আমাদের লক্ষ্মীপুর জেলার জিলানি, উনি আগে ক্লাসিক্যাল করতে, উনি পুরোটাই ক্লাসিক্যাল ছেড়ে দিয়ে এখন টোটাল ইলেকট্রোহোমিওপ্যাথি প্র্যাকটিস করছে। এবং তখন ওনার কাছে গিয়ে আমি 2-1 দিন গেছিলাম, যাওয়ার পরে যে দাদা আপনার ক্লাসিক্যালে যেরকম পুরো সিমটম নিয়ে কাজ করতে হয়, আপনার ইলেকট্রোহোমিওপ্যাথি এতটা চিন্তা করতে হয় না। ওখানে আপনি অর্গান ভিত্তিক আর আপনার প্যাথোলজি ভালো জানলে মোটামুটি আপনি রোগীর ট্রিটমেন্ট করতে পারবেন, ইমার্জেন্সি অবস্থায়ও করতে পারবেন। তো আসলে সেইখান থেকে আমি আসলে ইলেকট্রোহোমিওপ্যাথির উপরে আমার প্রেরণা আসছে। আর দাদা নরেশদার সাথে কথা বলছিলাম, উনিও আমার খুব অনুপ্রেরণা দিচ্ছিল। তো 2-1 জন আসলে চিকিৎসক খুব ব্যর্থ হয়ে গেছে, তার মধ্যে আমাদের পাশাপাশিও একজন ছিল, উনিও আমার খুব হতাশার মধ্যে ফেলে দিয়েছে। তারপরে আমাদের জয়নাল ভাইয়ের নামে একজন নরেশদার চিনি, উনিও কিছুদিন ট্রিটমেন্ট করার পরে বলতেছে যে এটার আসলে ভালো কিছু পাচ্ছি না, আমি আসলে খুব ব্যর্থ হয়ে গেছি, তারপরে আমি আসলে এটা ছেড়ে দিয়েছি। এখন পরে বলছে হয়তোবা আমার ঘাটতি ছিল, আমার চর্চার অভাব ছিল। পরে উনি অবশ্য যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি আপনার সফটওয়্যার দিকে যোগ চলে গেছে, ক্লাসিক্যাল সফটওয়্যারে চলে গেছে, ঠিক না? হ্যাঁ। তবে টোটাল বিষয়টা হচ্ছে আমি এখানে হচ্ছে আমি রুগীকে আমি ভালোভাবে যেন ট্রিটমেন্ট করতে পারি, সিঙ্গেল মেডিসিন দিয়ে রোগীর কোনো খারাপ প্রতিক্রিয়া যেন সৃষ্টি না হয়, এই উদ্দেশ্যে আসলে আমি ইলেকট্রোহোমিওপ্যাথিতে আসা বা দেখি আমি এখান দিয়ে সফলতা পাই কিনা। বুঝতে পারছি। হ্যাঁ, এই জায়গায় এই যে আপনি যেমন জ্বরের উদাহরণ দিলেন, ব্যথার উদাহরণ দিলেন, হ্যাঁ, জ্বরের ক্ষেত্রে আপনাকে আগে বুঝতে হবে জ্বরটা কি। জ্বরটা যদি ফ্লুতে জ্বর হয়, হ্যাঁ, ফ্লু জ্বর যেগুলা ভাইরাল ফিভার বলি আমরা, হ্যাঁ, ভাইরাস জনিত জ্বর হয়, সেই ক্ষেত্রে আমাদের একটা স্পেশাল মেডিসিন আছে যেটা হচ্ছে অ্যান্টিভাইরাল ফিভার। এইটা আপনি যে কোনো ভাবে প্রয়োগ করেন। ইভেন যে এই বছরে যে প্রচুর পরিমাণে জ্বর হয়েছে, আমাদের প্রচুর সাকসেস কেস আছে, কিন্তু এবার একটু জ্বরের ভেরিয়েন্টটা ডিফারেন্ট ছিল, তো যার কারণে আসলে আমরা ওষুধের ভেরিয়েন্টও ডিফারেন্ট করে দিছিলাম, এবং আমরা মানে এটা কিন্তু অ্যানাউন্স করতেছিলাম যে এবার শুধু অ্যান্টিভাইরাল ফিভার না, অ্যান্টিভাইরাল ফিভারের সাথে আপনার F1 10,000-এ দিবেন, শ্বাসকষ্ট থাকলে সেখানে P1 আপনি 10,000-এ 1 ডোজ দিবেন, এবং খাওয়ার পলিসিগুলো। বাট এই যে 2 দিনের ভিতরে জ্বর ভালো হয়ে যাইতেছে, 3 দিনে জ্বর ভালো হয়ে যাইতেছে। এই যে আমাদের স্যার চিকুনগুনিয়ার পুরো সিমটম নিয়ে আসছে, উনি 3 দিনে জ্বর ভালো করে ফেলছে, কিন্তু ওই যে চিকুনগুনিয়ার ওই যে ব্যথা বুথা এগুলা এবং শরীর দুর্বল, তো ওগুলার ক্ষেত্রে তার কিছু সময় লাগতেছে।
আমার চিকুনগুনিয়ার একটা রুগী আছে, যে রুগীটার আমি 3 দিনের ভিতরে তার জ্বর ভালো করে ফেলছি, বাট হচ্ছিল তার ব্যথাটার ক্ষেত্রে আমি তার যে কারণে ব্যথা সেই জায়গায় আমি পুষতে পারি নাই দেখে তার ব্যথাটা এখন পর্যন্ত ভালো করতে পারি নাই, বাট মানে তার জ্বর ভালো হয়ে গেছে, ঠিক আছে, তার দুর্বলতা কমে গেছে। দুর্বলতা কমানোর জন্য আমাদের জেনারেল টনিকটা আছে, ঠিক আছে, স্পেশাল মেডিসিন। তো এরকম কিছু মেডিসিন আছে যে মেডিসিনগুলা আপনার প্রয়োগ বিধিটা শুধু আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, এখন কথা হইতেছে যে আপনি যদি এটা হচ্ছিল যে এই মেডিসিনটা আমার স্পাইজেরিক সিস্টেমের মেডিসিন, ঠিক আছে, তো এইটা কিন্তু আমার হোমিও সিস্টেমের মেডিসিন না, কিন্তু আমি যদি সারাক্ষণ চিন্তা করি এটা হোমিওপ্যাথির মতো ব্যবহার করব তাহলে কিন্তু ভেজাল। কিছু কিছু ক্ষেত্রে হোমিওপ্যাথির মতো ব্যবহার করা যায়। হ্যাঁ, যেমন ধরেন হচ্ছিল যে আমি 1-2টা পিল দিয়া বা 1-2টা গ্লোবিউলস দিয়াও রোগ কমাইতে পারি। হ্যাঁ, যেমন এখন আমার হচ্ছিল অ্যাকুট সর্দি লাগছে, আমি কি করতেছি, আমার হচ্ছিল আরেকটা স্পেশাল মেডিসিন আছে যেটা হলো কোল প্লাস বুস্টার। তো কোল প্লাস বুস্টারটা আমি কি করছি 5x এ বানাইছি, এরপরে সেটা আমি পিলে করছি। এখন আমি একটু পর পর 2-3টা করে পিল, হ্যাঁ 2-3টা করে পিল 1 লিটার পানিতে দিয়া সেটার খুব সুন্দর করে গালায়া ঝাঁকায়া এরপরে সেই পানিটা 1 ঢোক 2 ঢোক করে একটু পর পর খাচ্ছি, ঠিক আছে। তো আমার কিছুক্ষণ আগেও মানে নাক দিয়ে পানি পড়তেছিল, স্যারের সাথে যখন কথা বলতেছিলাম ওই সময় আমি উয়া করতেছিলাম অনেক সময়। এখন মানে অতটা নাই, আমি আপনাদের সাথে কথা বলতেছি আপনারা বোধহয় বুঝতেছেন যে মানে ওই রকম সিমটম আপনি পাইতেছেন না। হ্যাঁ, নাক দিয়ে আমার টপ টপ করে পানি পড়তেছিল, সেই পানি পড়াটা এখন অনেকটা কমে গেছে, ঠিক আছে। তো আপনার প্রসেসগুলো একটু জানা থাকতে হবে। হ্যাঁ, এখন আপনি যদি সবই ধরেন ওই একটা করে পিল রুগী আসলো ঠান্ডা নিয়ে আপনি একটা পিল দিয়ে দিলেন D4 থেকে, আমি বানাইছি এটা 5x আর আপনারা দিলেন D4 থেকে, হ্যাঁ হয়তো বা কাজ সেম নাও করতে পারে, কারণ হচ্ছিল আমি ওষুধটা পটেনাইজ করে ফেলছি আর আপনারা হচ্ছিল পটেনাইজ করছেন, বাট হচ্ছিল ওটা নিউট্রিশন বেস পটেনাইজ করছেন। হ্যাঁ, ওইটার হিসাবটা একরকম হবে আর এইটার হিসাবটা আরেক রকম হবে। এই জায়গাগুলো না, এই জায়গাগুলো যেমন হোমিওতে, আপনি হোমিওতে 8, 10, 15, 20 বছর সময় দিচ্ছেন, এখন পর্যন্ত ঠিক মতো আয়ত্ত করতে পারেন নাই। আপনি ইলেকট্রোন্যাচুরোপ্যাথি জাস্ট হচ্ছিল 2 মাস 3 মাস বা 6 মাস সর্বোচ্চ সময় দিয়ে আপনি ফেলিওর হয়ে মানে পরে হচ্ছিল যে আপনি যদি সরে যান ওই জায়গা থেকে, তাহলে তো ভাই বলতে হবে যে আপনার ব্যর্থতা পুরাটাই। কারণ হচ্ছিল এই প্যাথি আজকের প্যাথি না, এই প্যাথিটা হোমিওপ্যাথির 20 বছর পরের প্যাথি, ঠিক আছে, 20 থেকে 30 বছর পরের প্যাথি, এবং এখন পর্যন্ত টিকা রাখছে। হোমিওপ্যাথিও টিকা রাখছে ভারতবর্ষ, ইলেকট্রোন্যাচুরোপ্যাথিও টিকা রাখছে ভারতবর্ষ, টিকা রাখছে, ঠিক আছে। তো ওই জায়গাতে আপনি যেমন মনোযোগ দিয়ে হোমিওপ্যাথি পড়ছেন, আপনি মনোযোগ দিয়ে ইলেকট্রোন্যাচুরোপ্যাথি পড়েন, আপনি শুধু অর্গানগুলারে বুঝেন, তার কাজগুলারে বুঝেন, কোন ওষুধ কোন অর্গানে কাজ করে। যেমন আজকে আমি 2টা ওষুধ পড়াবো আপনাদেরকে, এই ওষুধ 2টা কোন কোন অর্গানের কোথায় কোথায় কাজ করে, এটা যখন আপনি বুঝতে পারবেন, ঠিক আছে, আপনার জন্য এটা পানি ভাত 1-2 ব্যাপার। আমরা বেশিরভাগ ক্ষেত্রে ফেলিওর হই 2টা কারণে, আমরা আসলে অর্গান বুঝি না, ঠিক আছে। এখন হলো যে আমার জ্বর আসছে, জ্বরের সাথে কি আছে, আমার জ্বরটা হচ্ছিল ম্যালেরিয়া জ্বর হয়েছে, এখন আমি যদি অ্যান্টিভাইরাল ফিভার দিই তাহলে কাজ করবে? কাজ করবে না, করবে জ্বরটা সাময়িকভাবে কমাবে, আবার আসবে, কমবে, আসবে। টাইফয়েড জ্বর হয়েছে, ডেঙ্গু জ্বর হয়েছে, এগুলোর জন্য তো আমার আলাদা আলাদা ওষুধ আছে, অ্যান্টিভাইরালের সাথে আলাদা আলাদা আরো কিছু ওষুধ যদি আমি প্রয়োগ করি তাহলে সেই জ্বর ভালো হইতে বাধ্য। আমরা এতটুকু আমাদের ইলেকট্রোন্যাচুরোপ্যাথি পাপন স্যারের গ্রুপের আমরা এতটুকু মানে হচ্ছিল যে বুকে হাত দিয়ে বলতে পারি যে আমরা 80 to 90% রুগীকে সাকসেস করতে পারছি অ্যান্টিভাইরাল ফিভার দ্বারা। বা তারপর হচ্ছিল যে আপনার কোল প্লাস বুস্টার দ্বারা হচ্ছিল আমরা অ্যাকুইট বা ক্রনিক ঠান্ডার উপরে কাজ করতে পারছি, হ্যাঁ সাইনাসের উপরে কাজ করতে পারছি। তারপরে অ্যাসিড কেয়ার আমাদের একটা স্পেশাল মেডিসিন আছে, হ্যাঁ 80 to 90% বা 70% রুগীর আমরা হচ্ছিল যে শুধু অ্যাসিড কেয়ার নেগেটিভে, সেটা 7D7 D9 বা হচ্ছিল সেটা 3x অথবা 5x দিয়া আমরা অ্যাসিড কেয়ার সেটাতে কাজ করতে পারছি, হ্যাঁ, এবং হচ্ছিল রুগী অনেক ভালো আছে। তারপরে কোষ্ঠকাঠিন্য আইবিএস এর রুগীর ক্ষেত্রেও আমরা হিউজ পরিমাণে সাকসেস। হ্যাঁ, গ্রুপে ধরেন হচ্ছিল 2 দিন আগে সালমাপা একটা প্রোটোকল দিছে যে হচ্ছিল তার মানে তার নাতনি, নিজের নাতনি, হ্যাঁ সে মানে হচ্ছিল যে আপনার সমরিত হাসপাতাল ফেরত, সমরিত হাসপাতালে তার হচ্ছিল যে ট্রিটমেন্ট করা, তার হচ্ছিল যে আপনার এইটা মানে ইয়া করতে পারে নাই, কি বলে পায়খানা করাইতে পারে নাই, তো বাসায় তার ট্রিটমেন্ট চলতেছিল। পরে তার মেয়ে হচ্ছিল বলতেছে যে মা তাহলে তুমি অনেক চেষ্টা করলাম, এবার তুমি ওষুধ দাও, ঠিক আছে।
পরে উনি ওষুধ দিছে, ওই যে প্রোটোকল দিছে এবং কাপিং করছে, মানে এটার মানে থার্ড ডাইলেশনে গেছে, মানে মানে এক ফোঁটা ওষুধ দিয়ে আপনার হচ্ছিল ওইখান থেকে 1 কাপ পানি নিয়ে এক চামচ পানি নিয়ে আরেকটা কাপে নিছে, ওটারে ঘুটে আরেক কাপে নিছে, ওটারে ঘুটে আরেক কাপে নিছে, সেই কাপের পানি খাওয়াইছে, কাপিং সিস্টেম। ঠিক আছে, খাওয়ানোর পরে 1 ঘন্টার ভিতরে সেই মেয়ের হচ্ছিল পরপর 2বার পায়খানা হয়ে যায়, তার পেট এটা একদম সুন্দর পরিষ্কার হয়ে গেছে। মানে ইটস এ মিরাকেল। আপনাকে টেবিল প্র্যাকটিস, আপনাকে এটা সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। আমাদের সালমা আপা বেশ সিনিয়র একজন মানুষ, তিনি হচ্ছিল হোপেস কলেজের হচ্ছিল আপনার একজন প্রভাষক। ঠিক আছে, হোমিওপ্যাথি সম্পর্কে তার বাস্ট নলেজ, সিরিয়াস লেভেলের নলেজ। এছাড়াও ইলেকট্রোর ইসেও তার হচ্ছিল ভালো নলেজ আছে। এই যে দেখেন মানে এই যে সাকসেসগুলা এগুলো আসতেছে। হ্যাঁ, এবং জ্বরের ক্ষেত্রে আমি আপনাদেরকে এতটুকু শেয়ার করব যে জ্বরের ক্ষেত্রে শুধু একটু মাথা খাটান। জ্বরের ক্ষেত্রে আপনাদেরকে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্বে আসতে পারে, শুধু আপনার এনশিওর হন যে এটা ভাইরাল ফিভার, ভাইরাল ফ্লু। হ্যাঁ, এইটা যখন আপনি এনশিওর হবেন আপনার এই অ্যান্টিভাইরাল ফিভার কাজ করবে। এবং পাপন স্যার তার জীবদ্দশায় উনি ঘোষণা দিয়ে গেছেন যে উনার জীবদ্দশায় অ্যান্টিভাইরাল ফিভার অলওয়েজ ফ্রি, উনি ফ্রি এটারে কি বলে প্রোভাইড করবেন। ঠিক আছে, তো আপনারা কালেক্ট করেন, এখান থেকে আত্মবিশ্বাস বাড়ান। অ্যাসিড কেয়ারটা আপনারা কালেক্ট করেন। গ্যাস্ট্রিকের রুগী যারা আছে, ঠিক আছে, নাকজুম খাওয়া মেরে ফেলতেছেন, দরকার নাই, এটা খাওয়ান। নাকজুম খাওয়া আর্সেনিক খাওয়া রুগীর হচ্ছে ইমিউনিটি সিস্টেমটা ধ্বংস করে ফেলতেছেন। ওটা বাদ দেওয়া অ্যাসিড কেয়ারে খাওয়ান, দেখবেন যে কাজ করবে। অ্যাসিডিটি বুঝতে হবে, এখন ব্লোটিং যে অ্যাসিডিটি টাইপের আছে, হ্যাঁ, এগুলো বুঝতে হবে। তার ইন্টেস্টাইনের কি অবস্থা আছে, এই পজিশনগুলো বুঝতে হবে। অ্যাসিডিটির সাথে হচ্ছে S10 বা C13 আপনারা যখন দিবেন, হ্যাঁ, C10 দিবেন, তখন খুব ভালো কাজ করবে, আরো কাজ করবে। S1, তো এইগুলা আস্তে আস্তে বুঝবেন। তো ড্রপ নিয়ে কারো কোনো সন্দেহ নাই আজকে। ঠিক আছে, আজকে কিন্তু ড্রপ ক্লিয়ার। কারো ইয়া থাকলে বলেন, বুঝার ইয়া থাকলে ক্লাসে ঢুকবো। স্যার আমি একজন আছি না বুঝার মধ্যে স্যার। আচ্ছা, আপনি আমারে পরে একটা ফোন দিয়েন, ঠিক আছে? হ্যাঁ, আপনার আমি বুঝাই দিব। আর যে ক্লাস রেকর্ডটা দিবই, ওইটাতে প্রথমে শুনেন বেশ কয়েকবার ড্রপের। আজকে ড্রপের একটু বিস্তারিত আলোচনা করছি প্রথম দিকে, ওইটা শুনেন। যখন না বুঝবেন আমারে নক করেন, হ্যাঁ, তখন বুঝাই দিব। তো আজকে আমাদের মেডিসিন হচ্ছিল ভার্মিফিউগো। আজকে আমাদের মেডিসিন ভার্মিফিউগো। তো ভার্মিফিউগো 1 স্ক্রিনে দেখা যাচ্ছে? জি জি, নাইস। ভার্মিফিউগো আমরা কিন্তু জানি ভার 1, এটারে আমরা কিন্তু আবার W1 ও বলি। ঠিক আছে, W1 বলি বা ভার 1। হ্যাঁ, সংক্ষেপে যেমন হচ্ছিল ভেন 1 আমরা বলি V1, আর ভার্মিফিউগো যেটা আছে সেটার আমরা বলি ভার 1, সংক্ষেপে W1। W ফর ওয়ান্ডারফুল এর যে W, সে W1। হ্যাঁ, তো ভার্মিফিউগো আমরা জানি কি, এটা সাধারণত মানে হচ্ছিল যে পরজীবী, পোকামাকড় বা বিভিন্ন ধরনের পরজীবী, আমাদের শরীরে যে পরজীবীগুলো বসবাস করে, এই পরজীবীর উপরে কাজ করে, বিশেষ করে কৃমি। হ্যাঁ, কৃমির উপরে। আমাদের গ্রুপে আমি একটা ইয়া দিছি, একটা গ্লোবুলস বানায় একটা ছবি দিছি। এটা আমি 2024 সালের জানুয়ারি মার্চ এপ্রিলের বানাইছিলাম। দ্যাট মিনস হচ্ছিল প্রায় 1.5 বছর আগে বানাইছিলাম। ভার্মিফিউগো মানে ভার 1 10,000 পাওয়ার গ্লোবুলসে করছি। ওরা এটা কিন্তু হচ্ছিল যে ধরেন কৃমির উপরে মারাত্মক লেভেলে কাজ করে। যে কারো কৃমি থাকলে আমি হচ্ছিল 10টা-15টা বড়ি দিয়ে দেই। 5টা করে বড়ি খাও 3 দিন পর পর বা 7 দিন পর পর, বাচ্চাদের ক্ষেত্রে 7 দিন পর পর। হ্যাঁ, 3 বার খাওয়ার পরে তাদের কৃমির উপদ্রব একদম নাই হয়ে যায়। বিশেষ করে হুকওয়ার্ম, যেগুলা হুকওয়ার্মে সেই লেভেলে কাজ করে। আপনাদের কাছে যদি 10,000 পাওয়ার থাকে, এটা প্রয়োগ করতে পারেন। এছাড়াও আরেকটা ওষুধ আছে যেটা D4 আমি গ্লোবুলসে করছি, ওইটাও আপনার 1.5 বছর আগেরই গল্প। এটা মানে রেগুলার খাইতে হবে, প্রতিদিন সকালে খালি পেটে একবার করে 5টা করে গ্লোবুলস খাবেন। হ্যাঁ, 7 দিন টানা খাওয়ার পরে দেখবেন যে হচ্ছিল এই উৎপাতগুলো কমে যেতেছে। বাচ্চারা যারা ঘুমাইতে পারে না, রাত্রে কান্নাকাটি করে, হ্যাঁ, পাছও চুলকায়, তাদের ক্ষেত্রে এটা খুব কার্যকর। ঠিক আছে, তো ভার্মিফিউগো আমাদের কি কাজে আসে সেটা হচ্ছিল পোকামাকড়, জীবাণু, হ্যাঁ, সহ হচ্ছিল যে ধরনের বিভিন্ন রোগের, অসংখ্য রোগের হচ্ছিল বিভিন্ন প্রতিকার হিসেবে ব্যবহার করে। বিশেষ করে হচ্ছিল ভার্মিফিউগো আমার শ্লেষ্মা বা মিউকাস মেমব্রেনের বিভিন্ন রকম সমস্যায় কাজ করে।
তো যেহেতু শ্লেষ্মা রিলেটেড ইস্যুস, তো ছিল শ্লেষ্মার সাথে তাহলে আমার অঙ্গ বা অর্গানগুলা জড়িত। তাহলে কি কি অর্গানের উপরে কাজ করে আমরা আসেন। হ্যাঁ, ভার্মিফিউগ কিন্তু সরাসরি আমাদের এই যে কি বলে যে পোকামাকড় অথবা হচ্ছিল যে আমাদের যে ইয়াগুলা মানে হচ্ছিল যে কৃমি বা হচ্ছিল প্যারাসাইট, যে প্যারাসাইট যে বিষয়গুলো আছে, হ্যাঁ, এগুলো যে কোনো প্যারাসাইটের উপরে কাজ করে। এবং এটা কিন্তু সরাসরি কাজ করে না, আমাদের দেহর যে অর্গানগুলো আছে এই অর্গানের বিশেষ কিছু অংশে তারা হচ্ছে ভার্মিফিউগ সক্রিয় করলে কি করে, তখন ওরা যখন সক্রিয় হয় তখনই এই যে প্যারাসাইটগুলো আছে এই প্যারাসাইটগুলোর উপরে তারা তখন হচ্ছিল প্রতিরোধ ক্ষমতা গড়ে তুললে তখন এই প্যারাসাইটগুলো বংশ বিস্তার করতে অক্ষম হয়। হ্যাঁ, এবং তাদেরকে আস্তে আস্তে নিধন করা শুরু করে, কিন্তু পুরোপুরি নিধন করে না। হ্যাঁ, প্যারাসাইটের যে গুড প্যারাসাইট, ব্যাড প্যারাসাইট অনেক কিছুই আছে। এগুলা প্রত্যেকটা জিনিস আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরি। কৃমি যদি আমাদের শরীরে না থাকে তাহলে মানুষ মারা যাবে। এটা আপনারা জানেন কিনা জানি না, হয়তোবা জানেন। কৃমি, বিশেষ করে যদি ফিতা কৃমি যদি আপনারা মারা ফেলতে পারেন তাহলে মানুষ মরে যাবে, বুঝতে পারছেন? তো যাই হোক, কিসে কাজ করে অন্ত্রে, মানে ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, বিগ ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন, বিগ ইন্টেস্টাইন কি, মানে আমাদের ক্ষুদ্র নারী এবং বৃহত্তর নারী। হ্যাঁ, পাকস্থলী থেকে খাবার যে প্রথমে যে ইন্টেস্টাইনে যায় এটারে স্মল ইন্টেস্টাইন বলে, এবং স্মল ইন্টেস্টাইন থেকে ঘুরে ঘুরে এরপরে বিগ ইন্টেস্টাইনে আসে যেখানে মল জমা হয়। হ্যাঁ, এবং ওইখান থেকে এনাস হয়ে এটা বেরোয়া যায়। তো স্মল ইন্টেস্টাইন এবং বিগ টোটাল ইন্টেস্টাইনের উপরে আমার কাজ করে। কি কাজ করে, অন্ত্রের কৃমি বসবাসের উপযুক্ত যে পরিবেশটা তৈরি হয় সেই পরিবেশটারে সে অনুপযোগী করে দেয়। মানে হচ্ছিল যে আমার স্মল ইন্টেস্টাইনের যে হচ্ছিল যে মিউকাস মেমব্রেন আছে এই মিউকাস মেমব্রেন সে পরিশুদ্ধ করে। হ্যাঁ, তারা শক্তিশালী করার কারণে কি হয়, স্মল ইন্টেস্টাইনের হচ্ছিল যে আমার যে স্মল ইন্টেস্টাইন ও বিগ ইন্টেস্টাইনের যে নড়াচড়াটা, হ্যাঁ, এই নড়াচড়াটা যখন কমে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছিল যে আমার মিউকাস মেমব্রেনের কার্যক্ষমতা কমে যাওয়ার কারণে এই কাজগুলো হয়। এবং ঘর্ষণ মর্দনের কারণে আমরা এই যে কি বলে কথা আসে, আমার যে হোমিওপ্যাথি সম্পর্কে যেহেতু আমরা বেশি মানে অভিজ্ঞ, হোমিওপ্যাথি ওষুধ কি ঘর্ষণ মর্দন এর মাধ্যমে পটেনাইজ করে, ঠিক আছে? তো আমাদের এই খাবার যখন পেটের ভিতরে যখন ঢুকে তখন স্মল ইন্টেস্টাইন ঘর্ষণ এবং মর্দনের মাধ্যমে, হ্যাঁ, এইখান থেকে নিউট্রিশন বের করে, প্রোটিন বের করে, ভিটামিন বের করে। হ্যাঁ, দেহের জন্য উপযুক্ত যত ধরনের মিনারেলস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট, হ্যাঁ, তারপরে ছিল সোডিয়াম, যত উপাদান আছে খাবারের এই উপাদানগুলোর বের করে। যখন এই ঘর্ষণ মর্দন আমার হচ্ছিল যে স্মল ইন্টেস্টাইন করতে না পারে, হ্যাঁ, তখন কি হয়, এই খাবারগুলোর ভিতরের যে উপাদানগুলো এগুলো খাবারের ভিতরেই থাকার কারণে যেটা হয় সেটা হচ্ছিল যে এই জিনিসগুলো তখন খাওয়া শুরু করে আপনার প্যারাসাইট, এবং প্যারাসাইট শক্তিশালী হয়। বুঝতে পারছেন প্যারাসাইট কিভাবে শক্তিশালী হয়? যখন প্যারাসাইট শক্তিশালী হয়ে যায় তখন তারা হচ্ছিল পূর্ণ উদ্যমে তাদের বংশ বিস্তারে মনোযোগ দেয়, এবং বংশ বিস্তারে যখন বেশি পরিমাণে দিতে পারে তখনই এটা স্মল ইন্টেস্টাইন থেকে বিগ ইন্টেস্টাইন আসে। বিগ ইন্টেস্টাইন থেকে হচ্ছিল তারা সম্পূর্ণ খাবার, মানে খাবারের যাবতীয় যা কিছু আছে এগুলো বেশি পরিমাণে শোষণ করা শুরু করে। তখন কি হয়, তখন এই জিনিসটা যেটা হয় সেটা হচ্ছিল আমরা পুষ্টিহীনতায় ভুগা শুরু করি, রক্ত স্বল্পতায় ভুগা শুরু করি, বিভিন্ন রোগে, হ্যাঁ, ঠোঁটের কোনায় ঘা হয়, চোখে ঝাপসা দেখা, তারপরে ধরেন হচ্ছিল শরীরের বিভিন্ন জায়গায় হচ্ছিল বিভিন্ন ধরনের ফুসকুড়ি, শারীরিক দুর্বলতা, অনেক কিছু হয়। হ্যাঁ, ছেলেটা প্রচুর খায়, মেয়েটা প্রচুর খায়, কিন্তু স্বাস্থ্য হয় না, সে আস্তে আস্তে দুর্বল হয়ে যাইতেছে, শুকায় যাইতেছে, হাড্ডিসার হয়ে যাইতেছে। এর পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছিল যে প্যারাসাইটগুলা অ্যাক্টিভিটি তাতে প্রচুর থাকে, এবং কি হয় এই যে মানে হচ্ছিল যে স্মল ইন্টেস্টাইন, বিগ ইন্টেস্টাইন তাদের কার্যক্ষমতা হারায় ফেলে। তো এই কার্যক্ষমতা ফিরে আনার ভূমিকা রাখে আমার হচ্ছিল এই VAR1 বা হচ্ছিল W1টা এই কার্যক্ষমতা বৃদ্ধি করে। কিভাবে বৃদ্ধি করে? মিউকাস মেমব্রেন শক্তিশালী করে, এবং অন্ত্রের যে হচ্ছিল এই যে ঘর্ষণ মর্দন মানে হচ্ছিল নড়াচড়া, প্রচুর নড়াচড়া কিন্তু করে আমাদের হচ্ছিল যে স্মল ইন্টেস্টাইন, বিগ ইন্টেস্টাইন প্রচুর নড়াচড়া করে, এবং তারা খাবারে হচ্ছিল যে রোল গোল গোল করে ঘুরায়, ঠিক আছে, বিভিন্নভাবে ঘুরায়। তো এই ঘুরানোর মাধ্যমে এই খাবারগুলাতে হচ্ছিল এবং একটা নির্দিষ্ট তাপ তারা ক্রিয়েট করে,
হ্যাঁ, যখন ধরেন স্মল ইন্টেস্টাইন তাদের কার্যক্ষমতা হারায় ফেলে, তখন কিন্তু এই তাপটাও তারা উৎপন্ন করতে পারে না। এবং আপনি এটা ভালোভাবে বুঝতে পারবেন যদি তার হাই কমোডে যারা টয়লেট করে, হ্যাঁ, তাদের টয়লেট যদি হচ্ছিল করার পরে মল পানির নিচে, হাই কমোডে পানির নিচে পড়ে যায়, তাহলে বুঝতে হবে যে শরীরে পুষ্টি নিচ্ছে না, শরীর পুষ্টি পাচ্ছে না, মলের ভিতরেই খাদ্যের সব পুষ্টিগুণ রয়ে যেতেছে। ঠিক আছে, লো কমোডে বোঝা যায়, লো কমোড মানে হচ্ছিল প্যানে আসলে এটা বোঝা যায় না, বাট হচ্ছিল যারা হাই কমোডে মল ত্যাগ করেন তাদের ক্ষেত্রে এটা ভালোভাবে বোঝা যায়। আর মল যদি ভাইসা উঠে তাহলে বোঝা গেল যে এই মল থেকে পরিপূর্ণভাবে খাবার দেহ শোষণ করতে পারছে। ঠিক আছে, এইটাও একটা বিশাল জিনিস। হ্যাঁ, তো আমরা হোমিও ডাক্তার ডায়াগনস্টিকের উপরে ভরসা করি না, কিন্তু এই যে ছোট্ট একটা জিনিস না, ধরেন এটা একটা ট্রিক্স। আপনারা জিজ্ঞেস করবেন যে মানে যদি রুগীর এরকম পান, তাহলে জিজ্ঞেস করবেন তোমার মল কি পানিতে ভাসে না ডুবা যায়। যদি বলে যে ডুবা যায়, তাহলে বুঝবেন সে তার এই ইন্টেস্টাইনে ঝামেলা আছে। তখন ইন্টেস্টাইন রিলেটেড যে ওষুধগুলো আছে, যারা ক্যান্ট রেপার্টরি ক্লাসিক মেডিসিন যারা করেন, তারা ক্যান্ট রেপার্টরি অবশ্যই করেন। এবং ক্যান্ট রেপার্টরি কিন্তু অর্গান বেস মেডিসিন। ক্যান্ট রেপার্টরিতে যতই লক্ষণ থাক, তার মেডিসিন অর্গান বেস, কোন অঙ্গে কোন মেডিসিন কাজ করে এটার ব্যাপারে ভালো একটা ধারণা দেওয়া আছে ক্যান্ট রেপার্টরিতে। তো আমাদের ইলেকট্রোনেচারোপ্যাথি, যেহেতু আমরা হোমিও পাশাপাশি বিকল্প চিকিৎসা হোমিওপ্যাথি বা ইলেকট্রোনেচারোপ্যাথি করব, সো আমাদের এই লক্ষণগুলা আমাদের কোন অর্গানের উপরে কাজ করে, সেই অর্গানের উপরে কোন ওষুধগুলা মেডিসিনগুলা কাজ করে, সেই মেডিসিনগুলোর যদি আমরা আয়ত্ত করতে পারি, তাহলে আমরা ফেলিওর হব না। আমাদের ফেলিওর রেট 10 to 20% হবে, কারণ 20% রুগী এটা ভালো হবে না। এটা ধরেন এটা অন্য কোনো কিছুতে সমস্যা আছে, সেটা ভালো হওয়ার না। ঠিক আছে, ওই রুগীটা ভালো হবে না, কিন্তু বাকি রুগী ভালো হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা জানলাম কি স্মল মানে ইন্টেস্টাইনের উপরে কাজ করে। কি কাজ করে? ইন্টেস্টাইনের যত পরজীবী প্যারাসাইটগুলো আছে, প্যারাসাইটের উপরে কাজ করে। প্যারাসাইটের যে পরিবেশটা তৈরি হয়, সেই পরিবেশ মানে তার বংশবৃদ্ধি এবং হচ্ছিল তার যে অ্যাক্টিভিটিস সে দুর্বল করে ফেলে। কিভাবে দুর্বল করে ফেলে? সেটা হচ্ছিল ইন্টেস্টাইনের মিউকাস মেমব্রেনরে সে শক্তিশালী করে এবং হচ্ছিল তার নড়াচড়া বৃদ্ধি করে এবং হচ্ছিল যে কোষ্ঠকাঠিন্যটাকে কমায় ফেলে এই VAR1। এবার আসেন স্টমাক, পাকস্থলীর উপরেও কাজ করে। পাকস্থলী কি আমাদের অর্গান? সুমন সাহেব, পাকস্থলী কি আমাদের অর্গান? আমার কথা কি কেউ শুনতেছেন? হ্যালো, কেউ একজন সারা দেন। জি হ্যাঁ জুনাদ ভাই, হ্যাঁ কি বললেন? আমার কথা কি কেউ শুনতেছেন? জি জি, হ্যাঁ, পাকস্থলী তো অর্গান। পাকস্থলী অর্গান, আচ্ছা, এনিওয়েজ পাকস্থলী অর্গান। হ্যাঁ, পাকস্থলী অর্গান। মাঝে মাঝে যে আপনারা যদি ঝিমা যান, এর জন্য একটু বিটকালা কোশ্চেন করি, যাতে মানে আপনাদের ঘুম ভাঙে। নাম মেনশন করে বলছেন, এই জন্য বলি নাই। আচ্ছা, ঠিক আছে। এনিওয়েজ, হ্যাঁ, যে মাঝে মাঝে একটু মজা করতে হয়, নাহলে থাকে না। আর আজকে অনেক করছি তো। যাক, পাকস্থলী স্টমাক। হ্যাঁ, স্টমাকে কি করে? স্টমাকের খাবারগুলো হচ্ছিল হজম করতে সাহায্য করে। হ্যাঁ, পাকস্থলীর পেশি নড়াচড়া করাইতে হচ্ছিল যে এই VAR1 বা W1 আমাকে হচ্ছিল যে কি পাকস্থলীর এই নড়াচড়া, পাকস্থলী তো নড়াচড়া করে না, মানে এই নড়াচড়া করানোর জন্য সে ভালো কাজ করে। এরপরে কি আছে আমার? অটোনোমাস নার্ভ সিস্টেম, যেটা হ্যাঁ সিম্প্যাথিক না প্যারাসিম্প্যাথিক নার্ভগুলোর উপরে হচ্ছিল প্রভাব পড়ে, মানে স্নায়বিকের উপরে এর হচ্ছিল বিশেষ প্রভাব আছে। হ্যাঁ, সিম্প্যাথিক নার্ভ এবং সিম্প্যাথিক নার্ভের কার্যক্ষমতার হচ্ছিল তারা ভার্বানটারে করে। রেকটাম এবং হচ্ছিল অ্যাপেন্ডিক্স হচ্ছিল আমাদের শরীরের সবচাইতে খারাপ একটা জিনিস। ঠিক আছে, হ্যাঁ, যারা হচ্ছিল অ্যাপেন্ডিক্সে আক্রান্ত হন, এইখানে VAR1 তাদের জন্য মারাত্মক লেভেলের একটা ওষুধ। ঠিক আছে, হ্যাঁ, বংশগত অ্যাপেন্ডিক্সের যাদের আছে তাদের ক্ষেত্রে VAR1টা ব্যবহার করবেন। এবং রেকটামের ক্ষেত্রে, রেকটামের কি আছে? এইখানে হচ্ছিল
মানে রেকটামে যদি প্রদাহ হয়, হ্যাঁ, এবং রেকটামের কর্মক্ষমতা যদি কমা যায়, যে মানে ওই মল আইসা আবার ঢুকে যেতেছে, রেকটাম ঠিক মতো ইয়া করতে পারতেছে না, রেসপন্স করতে পারতেছে না, সেই ক্ষেত্রে হচ্ছিল ভার1টা যদি আমরা তাদেরকে ইন্টারনালি ব্যবহার করি পজিটিভে, তাহলে সেই ক্ষেত্রে রেকটাম এর কার্যক্ষমতা বাড়বে। হ্যাঁ, এরপরে আসলে রক্তে কি আছে, রক্তের হচ্ছিল আমার সংক্রমণ প্রতিরোধ করে, রক্তের জমাট বাঁধা বিষ উৎপাদন করে যেগুলা, সেগুলো দূর করে। হ্যাঁ, ফিলারিয়াসিস বা অন্যান্য রক্তবাহিত কৃমি, যেগুলো হচ্ছিল মানে রক্তের ভিতরে প্রবাহ থাকে যে কৃমিগুলা, সেই কৃমিগুলারে নিধন করতে হচ্ছিল আমার ভার1 কাজ করে। মানে আমার রক্তে যত ধরনের প্যারাসাইট থাকবে, ওই প্যারাসাইট গুলোর তারা মানে হচ্ছিল নিষ্ক্রিয় করতে সাহায্য করে। কিন্তু যদি কোথাও রক্ত প্রবাহ ধরেন কেটে গেছে, ছিঁড়ে গেছে, বা ঘা আঘাত বিভিন্ন জায়গা থেকে রক্ত প্রবাহিত হইতেছে, সেই ক্ষেত্রে আমি কোনো প্রোটোকল যদি দেই, সেই ক্ষেত্রে ভার1টাকে অবশ্যই দিব না, বিরত থাকবো। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট নোট, এটা আপনারা একদম মাথায় গাইতে রাখেন। যদি কোথাও মানে ব্লিডিং হয়, সেই ক্ষেত্রে ভার1টা বা W1টা আমরা ব্যবহার করব না, বিরত থাকবো। ঠিক আছে। স্কিনে কি আছে, ফোসকা, গ্যাংগ্রিন, ক্ষত, তারপর ছিল আমার ফিস্টুলা, আলসার, এবং ধরেন হচ্ছিল যে তীব্র ত্বকের বিভিন্ন রোগের মানে বাহ্যিক যদি প্রয়োগ করি ভার1টা, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে উপকার পাবো। ঠিক আছে। বাট যদি সেই ক্ষত থেকে যদি আপনার রক্ত বের হয়, তাহলে আমরা ভার1টাকে ব্যবহার করব না। তারপরে কি আছে, স্নায়ু, নার্ভাস সিস্টেমে মৃগী, হিস্টোরিয়া, হ্যাঁ, তারপরে হচ্ছিল অনিদ্রা, হাইপোকন্ডিসিসের মতো নিউরোলজিক্যাল যে সমস্যাগুলো থাকে, হ্যাঁ, তারপরে হচ্ছিল স্নায়বিক উত্তেজনা, মানে স্নায়বিক উদ্দীপ্ত হওয়া, হ্যাঁ, এই ধরনের যদি সিমটম থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ভার1টাকে ব্যবহার করতে পারি, এক্সটার্নাল এবং ইন্টারনাল বোথ। ভার1 WE এইটারে যদি আমরা D4-এ ধরেন তেলের সাথে বা হচ্ছিল পানিতে বা বিভিন্ন অয়েলমেন্টে অথবা পানিতেই আমরা হাতের তালু এবং কপালে এবং ঘাড়ের পিছনে অথবা ব্রহ্মতালুতে, যেটা হচ্ছিল বডি পয়েন্ট 45 ব্রহ্মতালু, হ্যাঁ, এইখানে যদি আমরা এটাকে মাসাজ করি, হ্যাঁ, তাহলে অনিদ্রাজনিত বা হচ্ছিল স্নায়বিক যে মানে সে হচ্ছিল মানে হঠাৎ রাইগা গেছে, বুঝছেন, বা স্নায়বিক কারণে সে উত্তেজিত হয়ে আছে, তার উত্তেজনা আস্তে আস্তে কমে যাবে, তার ঘুম আসবে আস্তে আস্তে। হ্যাঁ, মৃগী রোগীর ক্ষেত্রে আপনারা ছোট ধরেন এই ভার1টাকে যদি RS বেসে হচ্ছিল ইয়া করা যায়, কি বলে, নাকে ধরে রাখা যায়, তাহলে তার এই মৃগীর যে ইয়াটা আছে সেটা আস্তে আস্তে কমে যাবে, এবং হচ্ছিল যে প্রতিনিয়ত তাকে ইন্টারনাল ব্যবহার করলে এই মৃগী রোগীর প্রবণতা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। লিভারের ক্ষেত্রে হচ্ছিল কি, বিভিন্ন ধরনের দূষণ, যেটা প্যারাসাইট আক্রমণের কারণে তার বিভিন্ন দূষণ যদি হয়ে থাকে, তাহলে অ্যাক্টিভিটিস যদি কমে যায়, তাহলে এই ভার1-এর মাধ্যমে সেই অ্যাক্টিভিটিসগুলোরে আমরা লিভারের অ্যাক্টিভিটিসগুলোরে আমরা বাড়াইতে পারবো। ঠিক আছে। এখন হইতেছে যে আপনারা ডিপেন্ড করবে এটা যে লিভারের কার্যক্ষমতা এটা কতটুকু কি অবস্থা, তার উপর বেস করে আপনারা এটা পজিটিভ বা নেগেটিভ হিসাবে দিবেন। ডাইজেস্টিভ সিস্টেমটা বলতে আমরা বুঝি হচ্ছিল মুখ থেকে একদম এনাস পর্যন্ত। ঠিক আছে, এই সিস্টেম পুরো সিস্টেমটার উপরেই এই সিস্টেমের প্যারাসাইট জনিত যত ধরনের হজমের সমস্যা, পেট ফোলা, অরুচি হওয়া, এলা সবগুলোর ক্ষেত্রেই আকাশ সাহেব আমি একটু মিউট করি। হ্যাঁ, আমার মানে কানে হেডফোন তো অনেক লাগে। প্যারাসাইট মানে যত প্যারাসাইট জনিত সমস্যার কারণে যদি তাদের ধরেন পেট ফুলে বা হচ্ছিল তাদের খাদ্য অরুচি, বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি হয়, সেখানে আমরা ভার1টারে ব্যবহার করি। হ্যাঁ, ভার1টারে 10,000 বা 1,000 পিলে যদি আমরা ব্যবহার করি, অথবা D4-এও যদি আমরা তাকে ব্যবহার করি, হ্যাঁ, সেক্ষেত্রে কাজ করবে। হ্যাঁ,
তারপরে কি আমার রেসপিরেটরি ট্র্যাক্ট এবং লাং, মানে হচ্ছিল ফুসফুস এবং শ্বাসতন্ত্র। হ্যাঁ, রেসপিরেটরি ট্র্যাক্ট এই জায়গাও আমাদের কৃমিজনিত কারণে যদি কোনো প্রকার কি হয় সংক্রমণ বা হচ্ছিল কাশির সৃষ্টি হয়, ডিপথেরিয়া হয়, হুপিং কাশি হয়, প্যারাসাইট জনিত যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার ভার্ব1টা কাজ করে। ইমিউনিটি সিস্টেম সেম জিনিস, জীবাণু বা প্যারাসাইট সংক্রমণের কারণে আমার বডির ইমিউনিটি সিস্টেম, হ্যাঁ, টিউবারকুলোসিস বা সিফিলিস জাতীয় হচ্ছিল যদি কোনো রোগ হয় বা হচ্ছিল যে আমার কি বলে ইমিউনিটি সিস্টেমটা যদি দুর্বল হয় প্যারাসাইটের আক্রমণের কারণে, হ্যাঁ, প্যারাসাইট সংক্রমণের কারণে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ভার্ব1 সিঙ্গেলি মেডিসিন ব্যবহার করে আমরা উপকার পেতে পারি। ঠিক আছে, প্যারাসাইটের সাথে প্যারাসাইট বলে ভার্ব1 সাথে হচ্ছিল যে আমি যদি সিনথেসিস যদি আমি ইউজ করি, হ্যাঁ, সিনথেসিস সেকেন্ড ডাইলেশন WERE এর সাথে যদি আমি ভার্ব1 অ্যাড করি, হ্যাঁ, তাহলে এটা হলো ধরেন মানে আমার যেমন ভিটামিনের কাজ করবে, এর পাশাপাশি এটা ইমিউনিটি সিস্টেমে বুস্ট আপ করবে। ঠিক আছে, এটা পরীক্ষিত, এটা কিন্তু একদম পরীক্ষিত। সেটা কি সিনথেসিসটার হচ্ছিল আপনারা সেকেন্ড ডাইলেশন করবেন, হ্যাঁ, সেকেন্ড ডাইলেশন 2x করবেন। 2x করার পরে সেইখান থেকে আপনি 75 ওষুধ নেবেন, 75% ওষুধ নেবেন। WERE এটা হচ্ছিল আপনি নেবেন হলো 25 এর অর্ধেক, মানে হচ্ছিল ধরেন আপনি যদি 60 ফোঁটা ওষুধ নেন, হ্যাঁ, তাহলে সেই জায়গায় হচ্ছিল আপনার 75 নেবেন কি বলে সিনথেসিস, আর বাকি যে 25 থাকবে 25-কে দুটা ডিভাইডেড করে RE এবং WE অ্যাড করবেন সেকেন্ড ডাইলেশনের সাথে D3। আর এরপর হচ্ছিল যে উইটারে আপনি কি বলে 105টা ঝাঁকি দেওয়া, সেখানে ভার্ব1 D3 থেকে 5 ফোঁটা অ্যাড করে দেবেন। দেওয়ার পরে এইটা যদি ব্যবহার করেন তাহলে ইমিউনিটি সিস্টেমে বুস্ট আপ করবে। ঠিক আছে, এবং হচ্ছিল প্যারাসাইট জনিত যদি কোনো প্রবলেম থাকে, যেহেতু আমরা প্যাথোলজিক্যাল কোনো করি নাই, কোনো প্রকার টেস্ট করি নাই, তো আমরা বুঝলাম যে তার ইমিউনিটি সিস্টেম দুর্বল, এটা প্যারাসাইট জনিত কিনা আমি জানি না, ভার্ব1টা অ্যাড করে দিলাম। যদি প্যারাসাইট জনিত কারণে দুর্বলতা আসে তাহলে সেই ক্ষেত্রে এই প্যারাসাইটটা সে নিধন করবে। ঠিক আছে, ফিভার, আচ্ছা, ইমিউনিটি সিস্টেম ফিভারের ক্ষেত্রে কি হচ্ছিল কৃমিজনিত জ্বর, ম্যালেরিয়া, তারপর হচ্ছিল আমার ধরেন হচ্ছিল যে কালা জ্বর নামে যেগুলা পরিচিত আছে, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন রকম জ্বর আসলে আমার ভার্ব1টারে আমি অ্যাড করতে পারি। ঠিক আছে, চর্ম সংক্রান্ত ইস্যুসতে ধরেন বাহ্যিক প্রয়োগের ক্ষেত্রে আমি S3 A3 C7 Ven5 এর সাথে হচ্ছিল আমি যদি ভার্ব1 ব্যবহার করি তাহলে হচ্ছিল আমার প্যারাসাইট জনিত যত ধরনের চর্মরোগ আছে এই চর্মরোগের বাহ্যিক ব্যবহারে ভালো উপকার পাবো। S3 A3 C7 Ven5 আর হচ্ছিল ভার্ব1। Ven5টা আমার কমপ্লেক্স মেডিসিন, কিন্তু Ven5টা যদি আমি ব্যবহার করি তাহলে আমার এখানে কাজ করবে। তো অনেক সময় হয়েছে, আজকে কি আর যাব? না, ঠিক আছে, আজকে মনে হয় আর না, আগামী ভালো, তার কারণ লম্বা রেকর্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, লম্বা রেকর্ড হয়ে যাচ্ছে, তো আজকে আর না আগাই। তো আপনাদের যদি এই রিলেটেড ভার্ব1 রিলেটেড কোনো প্রকার কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন। অলরেডি 1 ঘন্টা 9 মিনিট রেকর্ড হয়ে গেছে। খারাপ কোনো প্রশ্ন আছে? বোধ হয় নাই নাকি? যদি না থাকে তাহলে আপনাদের অনুমতি নেই, আজকের মতো ক্লাস এখানে রাখতেছি। সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাইকে ক্লাসে থাকানোর জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভরাত্রি।